আগের নামেই ফিরছে চারুকলার বৈশাখী উৎসব। বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। 1989 সালে তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক। নতুন বছর শুরুর আগেই ইলিশের দামে আগুন, কেজি 2 থেকে 2500। কিছু সবজির দাম বাড়লেও কমেছে মুরগি, গরুর মাংসের দাম। ইসরায়েলি গণহত্যা বন্ধ আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে জুমার নামাজের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ। ইসলামী মোড়লদের নীরব ভূমিকায় ক্ষোভ। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই মন্তব্য সেলিমা রহমানের। দেশে গণতন্ত্র ফেরাতেই বিএনপি নির্বাচন চাচ্ছে। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। তিনি কিন্তু কোনো দুই রকম কথার মালিক নন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির পাশেই মাটি চাপা অবস্থায় 2 নারী ও 1 শিশুর মরদেহ উদ্ধার। সবাই একই পরিবারের, বাবা আটক। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে আস্থা তৈরি হয়েছে উদ্যোক্তাদের মাঝে, বলছেন বিশ্লেষকরা। ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগালে 1-1.5 বছরের মধ্যেই সুফল পাবে দেশ। বাংলাদেশের জন্য অত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সুসময় সামনের দিকে দেখতে পাবো। বিদেশি ইনভেস্টররা যে পরিমাণ একটা সম্মান এখানে পেয়েছে বা আগ্রহ দেখেছে বাংলাদেশ সরকারের, এতে তারা কিন্তু উৎসাহিত হয়েছে। বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। জুনে সিঙ্গাপুর ম্যাচের আগেই আনুষ্ঠানিকতা সারতে চায় বাফুফে। আজকে সমিত সোম কনফার্ম করেছে, আমার সাথে সরাসরি যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, যে উনি ইনশাল্লাহ ইচ্ছা পোষণ করেছে, উনি খেলতে চান। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। আগের নামেই ফিরছে চারুকলার বৈশাখী উৎসব। আগের আনন্দ শোভাযাত্রা নামেই এবার হবে উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মঙ্গল শব্দটা দিয়ে এতদিন ফ্যাসিবাদের চর্চা হয়েছে, কারো চাপে নয়। শোভাযাত্রা শুরুর সময়ের যে নাম ছিল সেই নাম এবং ঐতিহ্য ফিরিয়ে আনা হয়েছে। এবারে প্রতিপাদ্য এবং মোটিভ মিলিয়ে শোভাযাত্রার মূল ধারণা ফ্যাসিবাদ চর্চার বিনাশ, সব ধর্ম, বর্ণ এবং জাতির অংশগ্রহণ। এবারে বাংলা নতুন বছরের শোভাযাত্রার মোটিফের মধ্যে এটা নিয়েই আলোচনা বেশি। আয়োজকরা বলছেন, এটা ফ্যাসিবাদের মুখাকৃতি। স্বৈরাচারী চর্চা বিলোপে এই অবয়বই হয়ে থাকবে নিদর্শন। সকলকে নববর্ষের অগ্রিম। বাংলা 1432 বর্ষবরণ শোভাযাত্রায় নতুন নতুন চমক আনছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বড় পরিবর্তন নামে। মঙ্গল শোভাযাত্রার নাম এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ। 1989 সালে তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে। শোভাযাত্রার নাম পরিবর্তন এবং ফ্যাসিবাদের মোটিফ নিয়ে শুরু থেকেই চলা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক। একটি নিবর্তনমূলক ব্যবস্থা একটি প্রতীকী মুখাভাবে। এর ভেতর যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে চান, সেটা আপনার স্বাধীনতার শৈল্পিক প্রকাশ। যদি আপনি মনে করেন যে এটি একটি সার্বিক প্রতীক আকার আমি দেখব, সেটি আপনার ঠিক একইভাবে আমাদের পানির বোতলের ব্যাপারটাও তাই।
বর্ষবরণ শোভাযাত্রার এবারের রুটটাও বেশ বড়। চারুকলা সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান র্যালির সামনে নয়, থাকবে কৌশলগত। আমাদের র্যালির বহরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবর আমরা দেখেছি এমনভাবে থাকেন, তাতে অনেক সময় মনে হয় এটা পুলিশের র্যালি হচ্ছে। মেট্রোর শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে, মানে এখানে যাত্রী উঠবে না এবং নামবে না। মেট্রো চলবে কিন্তু এটা চলবে না, বাট 11টা 12টার পরে আমাদের র্যালি শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। চারুকলার আনন্দ শোভাযাত্রায় এবার 28 জাতিগোষ্ঠীর পাশাপাশি শতাধিক শিল্পী গাইবেন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদী গান। নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, গোত্রের মানুষের অংশগ্রহণ থাকছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। কর্তৃপক্ষ বলছে, ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বছর বরণ শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছে, সেটার বাস্তবিক প্রয়োগ থাকবে এবারের আয়োজনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 1985 সালে যশোর থেকে শুরু হয় বাংলা নববর্ষের র্যালি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী আয়োজন বৈশাখ শোভাযাত্রা। শুরুর দিকে আনন্দ শোভাযাত্রা নামে থাকলেও বেশ কয়েক বছর পর পাল্টে করা হয় মঙ্গল শোভাযাত্রা। বাংলা বর্ষবরণের শোভাযাত্রা পুরনো নামে ফেরায় খুশি উদ্যোক্তারা। বলছেন, হিংসা বিদ্বেষের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ হোক এবারের বর্ষবরণ। রিয়াজ রায়হানের রিপোর্টে বিস্তারিত। সময়টা 80-র দশক। দেশে তখন স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র সংগ্রাম। বুটের তলায় পিষ্ঠ মানুষের অধিকারী ফিরিয়ে আনার লড়াই। কথায় কথায় বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। স্বৈরাচারের জাতাকলে চিড়ে চ্যাপ্টা হওয়া নিরানন্দের সময়টাকে আনন্দময় করতে 1989 সালে রাজধানীতে প্রথমবারের মতো পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। নিজেদের সংগৃহীত অর্থে শুরু হওয়া আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম আয়োজনে অংশ নেয়াদের একজন শিল্পী ফরিদুন নোমান জানাচ্ছিলেন সে আয়োজনের পটভূমি। এরশাদ পিরিয়ডে যে আমাদের নিরানন্দ ভাবটা ছিল ক্যাম্পাসে, মানে হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, একবার প্রায় 6 মাস একটানা বন্ধ ছিল, যেটাকে আমরা এরশাদ ভ্যাকেশন বলি। কথাই ছিল এটা এরশাদ ভ্যাকেশন, মানে হুট করে ক্যাম্পাস বন্ধ করে দেয়, এরকম একটা পরিস্থিতি থাকতো। প্রায় ক্যাম্পাসে নানান রকম অস্থিরতা তৈরি হতো। এরকম ইসে আমরা জাস্ট বৈশাখটাকে সেলিব্রেট করার জন্য আনন্দ শোভাযাত্রা নামে শুরু করি। তারও প্রায় বছর 4 আগে 1985 সালে দেশে প্রথম বৈশাখ উদযাপনের আয়োজন করে যশোরের চারুপাঠ আর্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের কর্ণধার মাহবুব জামিল শামীম বলছিলেন, কিভাবে এমন আয়োজনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা ছিল তাদের। আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমি অংশগ্রহণ করে ওখানে চালু করছি এবং বরিশাল, ময়মনসিংহ সব জায়গায় ছাত্রদের পাঠায় দিচ্ছি। এই জাতীয় উৎসব বানানোর জন্য আমি মিশন নিয়ে গেছি। দিন, মাস, বছর বদলে গুটি কয়েক মানুষের বর্ষবরণ শোভাযাত্রা সার্বজনীন রূপ নেয়। 1996 সালে আনন্দ শোভাযাত্রার নাম বদলে করা হয় মঙ্গল শোভাযাত্রা। নাম পরিবর্তনের প্রেক্ষাপট এখনও অজানা শুরুর আয়োজকদের। এ নিয়ে ক্ষোভ আছে অনুযোগও। বলছেন, নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি হয়ে যায় গোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠীর ঘৃণা ছড়ানোর মাধ্যম। নামটা ওনারা কেন চেঞ্জ করছিল, এখানে তখন না শুধু চারুকলার ব্যাপার ছিল না, এখানে বাংলাদেশের সাংস্কৃতিক যারা মিডিয়া মোগল বলি, যারা সাংস্কৃতিক বিভাগটাকে যারা কুপ করে আসে, দখল করে আসে ছিল আর কি, এদের অংশগ্রহণ আছে যে এটা নামটা চেঞ্জ করছে। এবং নাম চেঞ্জ করাতে কি এমন চেঞ্জ হয়েছে আমি এটা জানি না। প্রতিটা অঞ্চলে কৃষ্টি অনুযায়ী তাদের বর্ষবরণের সাথে নাম আলাদা হতে পারবে হলো এই ধরন, তারপরে তাদের কৃষ্টি অনুযায়ী আলাদা আলাদা ধরনের ভাবে করবে, তাদের বৈচিত্র্যতা আসে। এবার আবারও পুরনো নামে ফিরছে বৈশাখের শোভাযাত্রা, তাতেই খুশি উদ্যোক্তারা। বলছেন, নামের ব্যবচ্ছেদ কেবল বিদ্বেষী ছড়ায়, ঐক্যের বাণী নয়। তাই সব দলমতের রং বদলে নতুন বাংলাদেশে বর্ষবরণ হোক আরও রঙিন, আরও সার্বজনীন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলী।
বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে বর্ষবরণে নিজেদের প্রস্তুতি তুলে ধরেন সংগঠনটির নির্বাহী সভাপতি। বলেন, এবার সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবে বর্ষবরণ উৎসবে। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে ছাড়া আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণের ৫৮তম আয়োজন, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ৯টি সম্মেলক, ১২টি একক গান এবং ৩টি পাঠ। ১৫০ জন শিল্পী অংশ নেবেন এবারের রমনা বটমূলের বর্ষবরণের আয়োজনে। মনে করে নববর্ষের রমনা বটমূলের আয়োজনে গান ও পাঠের আগ্রহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উন্মোচন ঘটে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। বৈশাখের আগে ইলিশের দামে আগুন, বেশিরভাগই হিমাগার কিংবা সাগরের মাছ। তারপরও বড় আকারের মাছের দর ইচ্ছে মতো হাঁকছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, শখ করে ইলিশ কিনছেন উৎসববিত্তরা, এর বাইরে সবাই দাম জিজ্ঞেস করেই দায় সারা। এদিকে ঈদের পর বাজারে অন্য মাছের যোগান কম, তাই দামও একটু বেড়েছে। শৈশবে পহেলা বৈশাখ মানেই ছিল ইলিশ বিলাস। পান্তার সাথে আলু ভর্তা আর ইলিশ ভাজা না হলেই ছিল বেমানান। কিন্তু গত কয়েক বছরে এসব শখ অনেকটাই ফিকে হয়েছে। গরিবের প্লেট থেকে জাতীয় মাছ হারিয়ে গেছে বললেও ভুল হবে না। এবারও ব্যতিক্রম নয়। কারওয়ান বাজারে ইলিশ মিলছে হাতে গোনা দোকানে, সেখানে ঢুমেরই দায় সারছেন নিম্ন ও মধ্যবিত্তরা, আর শখ করে কিনছেন ধনীরা, তাও ৩-৪টি করে। জানা গেল এসব ইলিশের আকার ১ কেজি ছাড়ালেই দাম ২০০০ টাকার বেশি। ৮০০-৯০০ গ্রামের সাইজ মিলবে ১৭০০ টাকায়। বিক্রেতারা এসব মাছকে নদীর টাটকা ইলিশ বললেও মূল উৎস হিমাগার কিংবা সমুদ্র। বারমার ইলিশ, তাছাড়া কোলেস্টোর, তাছাড়া চিটাগাং, এই ৩ রঙের ইলিশ মিলাই বিক্রি করতেছে। অরিজিনাল লাইনের ইলিশ নাই বর্তমানে। এগুলোর ছোট যেটা এটা হলো টাটকা, আর এগুলো হলো আপনার ফ্রিজিং মাছ, ফ্রিজিং হিমাগারের কোলেস্টোরের মাছ। তো মনে করেন এগুলা বর্তমানে রেট অনেকটা কম। ছোটবেলা তো বলে তো হইবে না, এখন 10 টাকা কেজি খেয়েছি, তো বলে তো হইবে না। যখন যে এখন যে দামটা আছে, মনে হয় ঠিক আছে। জাটকা আহরণে নিষেধাজ্ঞা চলছে, তাই বাজারে ইলিশ থাকারই কথা না। তাই অনেকটা গোপনে এই মাছ বেচাকেনা চলছে ইলিশের রাজধানী চাঁদপুরে। তবে দাম শুনে চক্ষু চড়ক গাছ। কিনি না থাকতো দাম বাড়তো, দাম কিনি না দাম কম। অন্য অন্য মাছ পাওয়া যায়, ইলিশ মাছ এখানে পাওয়া যায় না কম দামে মাছ কেনার জন্য, কিন্তু আসলে এখানে কম দাম না, কারণ তার চেয়ে বেশি আমাদের আড়ত থেকে এখানে আরো বেশি। উপকূলের জেলা ভোলায় ইলিশের সরবরাহ কাঙ্ক্ষিত না। সমুদ্রের অনেক মাছও এখান থেকে চলে যাচ্ছে রাজধানী সহ বড় জেলায়। তাই বৈশাখের আগে শখ করেও ইলিশ কিনতে পারছেন না অনেকে। বাজারে ইলিশ মাছই নাই, নাইন মধ্যে একটু নাগালের বাইরেই দাম। ইলিশ মাছের দাম বেশির কারণে কিনতে পারি না, এই জন্য রুই মাছ কিনে বাসা যাইতেছে। নদীতে জাটকা আহরণের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ৩০ এপ্রিল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের পর বাজারে মানুষের ভিড় বেড়েছে কেনাকাটা। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী বেশ কিছু সবজির দাম, কমেছে মুরগি ও গরুর মাংসের মূল্য। দোকানীদের দাবি, ঈদের আগের মতোই আছে বাজার। বিক্রেতার হাকডাক আর ক্রেতার দর কষাকষিতে জমে উঠেছে বাজার। এখনও সবজির বাজারে স্বস্তির বাতাস রয়েছে, তবে বেড়েছে বেশ কিছু সবজির দামও। রমজানে ভোগান্তিতে ফেলা লেবুর দাম কমেছে। মানভেদে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি হালি। ঈদের আগে যে ব্রয়লার মুরগির দাম জন্য গুনতে হতো ২৩০ টাকা কেজি, এখন তা পাওয়া যাচ্ছে ১৮০ টাকায়। কমেছে গরুর মাংসের দামও। গত সপ্তাহেও ৮০০ টাকায় কেজি বিক্রি হলেও এখন মিলছে ৭৮০ টাকায়। ঈদের পরে মানুষ রাজধানীতে ফিরে এখনও পুরোপুরি বাজারমুখী না হওয়ায় বিক্রি কম বলে দাবি বিক্রেতাদের। ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় আজও বিক্ষোভ হয়েছে। দুপুরে জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ও সমাবেশ হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দল ও সাধারণ মুসল্লিরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেয় কয়েকটি ইসলামী দল ও সংগঠন। তাদের সাথে যোগ দেয় সাধারণ মুসল্লিরাও। কণ্ঠে জায়নবাদ বিরোধী স্লোগান, হাতে ফিলিস্তিনের পতাকা। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্ক ঘুরে আবারও পুরনো পল্টন মোড়ে এসে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার সহায়তায় ইসরায়েলি বাহিনী গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থী। এ সময় ইসলামী মোড়ল রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। মুসলিম নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিচার করুন, না হয় কিন্তু আমাদের পথ জানা আছে। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মরলিপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। ফিলিস্তিনের চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধে সবাইকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে নীলফামারীর চৌরঙ্গি মোড়ে গণ আন্দোলন কর্মসূচি পালন করে ছাত্র জনতা। অংশ নেয় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী। এ সময় সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঝালকাঠিতেও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কাঠালিয়ায় বিনাপানি বাজারে তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরপর বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল হয়েছে নারায়ণগঞ্জে। চাষারায় আলাদাভাবে কর্মসূচি পালন করে দুটি ইসলামী সংগঠন। এ সময় বক্তারা বিশ্বের সব মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই কর্মসূচি পালিত হয়েছে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও সমাবেশ। এ সময় বক্তারা ইসরায়েলি সব পণ্য বয়কটের ঘোষণা দেন। জুমার নামাজের পর সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কামারপাড়ার শেরনগরের মানুষ। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাও দেয়া হয়। মানববন্ধন ও সমাবেশ হয়েছে জামালপুরেও। এ সময় গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। দেন ইসরায়েল বিরোধী নানা স্লোগান। এছাড়া ভোলায় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ছেলে সহ একই পরিবারের ৩ জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাদকাসক্ত স্বামীর রোষানলে প্রাণ হারিয়েছে পরিবারের ৩ সদস্য। ৪-৫ দিন আগে তাদের হত্যা করে মাটি চাপা দেয় অভিযুক্ত ইয়াসিন। এই ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা। একটি কুকুর মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মানুষের একটি হাত। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ একে একে উদ্ধার করে 2 নারী ও 1 শিশুর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। আজকে সকালবেলা এখানে লাশ পাওয়া গেছে, মানে কুকুর এসে মাটি নাড়া সরাইছে, তখন হাত বেরিয়েছে। নিখোঁজ ছিল কতদিন ধরে তারা? বাসা থেকে নিখোঁজ ছিল 4 দিন যাবত। শুনতে পারছি যে এখানে হাত পাওয়া যাইতেছে। আমি হাত শুধু কি এটা আইসি দূর হয়ে যায় দিয়ে যায়, আসলে হাত দেখা যায়, আবার হাতের একটা পাও দেখা যায়। প্রতিবেশীরা জানায় নিহতরা হলেন অটোরিকশা চালক ইয়াসিনের স্ত্রী লামিয়া আক্তার, শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার বড় বোন স্বপ্না। লামিয়া পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। 7 এপ্রিল থেকেই খোঁজ মিলছিল না এই 3 জনের। আমরা 2 বোন থাকলাম, গার্মেন্টসে চাকরি করি। আর ওই যে বোনটা প্রতিবন্ধী, ওই বোনে বাচ্চাটা হার ভিক্ষা করে। আলামকে তোর স্বামী কুন্ডে, তো আমার স্বামী নেশা করে দেখিয়া আমার শাশুড়ি 3 মাসের জন্য জেল দিছে। পুলিশ বলছে ইয়াসিন মাদকাসক্ত। প্রায় টাকার জন্য লামিয়াকে মারধর করত সে। কদিন আগে ইয়াসিনের মা তাকে পুলিশে তুলে দেয়। ধারণা, সেই ক্ষোভ থেকেই জেল থেকে বেরিয়ে 3-4 দিন আগে 3 জনকে খুন করে ইয়াসিন। লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, যেগুলা তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। প্রাথমিকভাবে আমাদের ধারণা ওই কাজটা করেছে ইয়াসিন আলী, তার হাজবেন্ড, লামিয়ার হাজবেন্ড, সেই কাজটা করেছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়া হয়েছে ইয়াসিনকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বর্তমান সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, বিএনপি ক্ষমতার জন্য লালায়িত নয়, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচনের কথা বলছে। দুপুরে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে এসব কথা বলেন সেলিমা রহমান। বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি। ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন। দলটির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে, যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা সম্ভব হবে। সেলিমা রহমান বলেন, ডক্টর ইউনূস দুই কথার মানুষ নন। তিনি আশা করেন প্রধান উপদেষ্টার কথা মতোই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লালায়িত না, তাহলে তারা এত নির্যাতিত, এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নাই। কয়েকটি পরিবার ও গোষ্ঠীর পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে 1 বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। গভর্নর বলেন, দেশে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়, এটা আরও কমানোর চেষ্টা চলছে। এছাড়া দেশের রেমিটেন্স 26% বেড়েছে, রিজার্ভও আছে স্থিতিশীল পর্যায়ে, বেড়েছে রপ্তানিও। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছে সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা আলাপ করছি। আমরা মিউচুয়াল যেটাকে MLA লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। বিনিয়োগ সম্মেলনে কতটা প্রতিশ্রুতি পাওয়া গেছে এটাকে বিবেচনায় নিয়ে নয়, বরং উদ্যোক্তাদের মাঝে আস্থা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা এবং বিডিআ চেয়ারম্যানের ব্র্যান্ড ইমেজ কাজে লাগানো গেছে, তৈরি হয়েছে পথরেখা। বিনিয়োগের অন্যতম শর্ত সুশাসন প্রতিষ্ঠা। সে জায়গায় কাজ করা হচ্ছে এমন বার্তাও পৌঁছানো গেছে। কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই সম্মেলনের সুফল মিলবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশাল আয়োজনের মাধ্যমে 4 দিন ধরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে 2035 সালের বাংলাদেশের রূপরেখা। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের ব্যবসার পরিবেশ তুলে ধরা হয়েছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলার উদ্যোগও দেখা যাচ্ছে। এখন সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয় হচ্ছে, এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে সমস্যাগুলি বাংলাদেশে বিদ্যমান আছে সেগুলি অচিরেই দূরীভূত হবে। এর মাধ্যমে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আরও আগ্রহী হয়ে উঠবে। এই সম্মেলনে দেশের দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হয়েছে। উদ্যোক্তা ও সরকারের মাঝে নেটওয়ার্ক তৈরি হয়েছে। তবে বিনিয়োগ বাস্তবায়ন হতে 18 থেকে 24 মাস সময় প্রয়োজন। ফলে এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবার কিছু কাজ করেছে, যেমন আমাদের নীতির যে ধারাবাহিকতা, সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে তারা ডেকেছে। তো সুতরাং উদ্যোগগুলো নিয়েছে ঠিক আছে, কিন্তু এটার বাস্তবায়নটা অপেক্ষা করতে হবে। বাস্তবায়নের জন্য যে বাধাগুলো এসছে সেই বাধাগুলোকে স্পেসিফিক অ্যাড্রেস করা ছাড়া আমরা কিন্তু খুব একটা আশাবাদী না। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় 450 বিদেশি প্রতিনিধি। উঠে আসে নীতির ধারাবাহিকতা ও দুর্নীতির মতো বিষয়। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে পারলে বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। এবং এর ফলে বিদেশি ইনভেস্টররা যে পরিমাণ একটা সম্মান এখানে পেয়েছে বা আগ্রহ দেখেছে বাংলাদেশ সরকারের, এতে তারা কিন্তু উৎসাহিত হয়েছে এবং তারা মনে করছে যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রত্যেকে যেভাবে তাদেরকে সমাদৃত করেছে, তারা এখানে কিছু ভালো একটা কিছু পাবে। তাদের ওই আস্থাটা আমার বিশ্বাস যে অর্জন হয়েছে।
চীন মার্কিন বাণিজ্য যুদ্ধাবস্থায় বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিছু বিদেশি বিনিয়োগ আসতে পারে এবং আসাটাই স্বাভাবিক। তো এখন এই যেহেতু বিনিয়োগ সম্মেলন হলো, অনেকে আগ্রহী, চীনও আগ্রহী। চীনের হয়তো এই 100টা কোম্পানির কথা বলেছেন, কিন্তু হয়তো 500-1000 কোম্পানিও আসতে পারে, তার কারণ তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধ চলছে। তো এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশের জন্য হয়তো বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সুসময় সামনের দিকে দেখতে পাবো। সম্মেলনে পোশাক খাতের চীনা প্রতিষ্ঠান হান্ডার সঙ্গে $15 কোটি চুক্তি হয়েছে। এছাড়া বাংলাদেশি আরেকটি কোম্পানি শপাপ $11 কোটি বিনিয়োগ পেয়েছে। এসেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণের প্রতিশ্রুতি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ডিএমপি। এক বার্তায় জানানো হয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে 30 দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ রয়েছে। আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন। গত বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে থাকার সময় অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মেঘনা আলম অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দাবি করছিলেন তিনি নিরপরাধ। 12 মিনিটের মাথায় লাইভটি বন্ধ হয়ে যায়, পরে সেটি ডিলিটও হয়ে যায়। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মেঘনা আলমকে সিএমএম আদালতে হাজির করে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দেন। মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা দায়ের হয়নি। অভিনেত্রী মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় জানিয়েছে ডিএমপি। তারা বলছে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। মেঘনা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যা ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতি করার অপচেষ্টা করা এবং অর্থনৈতিকভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ডিটেনশন আইন অনুযায়ী জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে কোনো ব্যক্তিকে আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখতে পারে সরকার। ঠিক আছে, আমার বাসায় পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রাপ্ত টাকার একটা অংশ হাতিয়ে নিচ্ছে মধ্যস্থতাকারীরা। এমনকি বরাদ্দ টাকা না পাওয়ারও অভিযোগ করছেন অনেকে। আগেও ভুয়া নিবন্ধন করে কেউ কেউ হাতিয়ে নিয়েছেন এই অর্থ। তবে এবার অর্থের বিনিময়ে কাগজপত্র করিয়ে জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থা থেকে টাকা জোগাড় করে দিচ্ছে একটি পক্ষ। এমনই এক অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। লামিয়া তিথির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে প্রাণ গেছে হাজারো ছাত্র জনতার। অঙ্গহানি আর শরীরে নির্যাতনের ক্ষত নিয়ে এখনো কাতরাচ্ছেন অনেকেই। নতুন বাংলাদেশ তৈরিতে যাদের অবদান সবচেয়ে বেশি, সেসব শহীদ ও আহতদের সহায়তা দিচ্ছে সরকার। তবে এখনো থামেনি অবৈধ আর্থিক লেনদেনের পুরনো ভূত। জুলাই ফাউন্ডেশনের অর্থ বিতরণে কারো কারো কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করেছেন কেউ কেউ। হাফিজা আক্তার হ্যাপি গেল 21 জুলাই সাইনবোর্ড এলাকায় শহীদ হয় তার স্বামী আহসান কবির শরীফ। রাষ্ট্রীয় তালিকায় ওনার নাম থাকলেও বরাদ্দ টাকা পেতে হ্যাপিকে গুনতে হয়েছে অন্তত 50,000 টাকা। আফরিন আপু আমাকে নিয়ে এইখানে আসে, আসার পর আর কি টাকাটা আমি ক্যাশেই তাকে দিই। নারায়ণগঞ্জের অঙ্কন দাস, বেলাল হোসেন, বুলবুল শিকদার সহ আরো কয়েকটি পরিবারও এমন ভুক্তভোগী। আফরিন আপা বলতেছে যে এইভাবে টিকতে পেয়ে অনেক মানুষেরকে এইভাবে সত্যি তো দিতে চায় না, তো আপনারা যদি কিছু টাকা খরচ করেন তাইলে এটা আমি কইরা দিতে পারবো। ফোন দেওয়ানোর পরে আফরিন আপু ফোন দিচ্ছে যে ভাই টাকাটা দিলেন না, ঠিক আছে আরেকটা 50,000 টাকার অ্যামাউন্ট আসবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 50,000 টাকা অ্যামাউন্ট আসবে, ওই অ্যামাউন্টটাতে আপনার নামটা তো ইনশাল্লাহ ঢুকাইতে পারি। আমরা টাকাটা দিতে চাই নাই, 2 দিন পর দিছি। পরে ডিসি অফিসের সামনে দাঁড়াইছে, ফোন দিছে আঙ্গরে, পরে গেছি, পরে 10,000 টাকা দিছি। হ্যাঁ কয় বলে অনেক অপমান হয়েছে। প্রশ্ন হচ্ছে কে এই দিলশাদ আফরিন। খোঁজ নিয়ে জানা যায় এনসিপির নারায়ণগঞ্জ জেলার অন্যতম সংগঠক ছিলেন তিনি। অভিযোগ ওঠার পর বহিষ্কার করা হয় তাকে। ওই যে ওই ফাইলের কাজ, হ্যাঁ 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 সত্যই তো। ওইটা তো মানে পাশের নিচে তো হবে না।
মানে কেকটা 5। জি জি। এসব অভিযোগ শুরুতে অস্বীকার করলেও এক পর্যায়ে নমনীয় হয়ে সমঝোতার চেষ্টা করেন আফরিন। আমি ভাই আপনার সাথে আগে কথা বলবো, এই সমস্ত বিষয় আশাগুলো নিয়ে আগে আপনি আমার সাথে কথা বলেন। আমি বুঝতে পারছি ভাই, আপনি তো ফাউন্ডেশনের একজন। কিভাবে শহীদ ও আহতদের সরকারি তালিকা আসলো তার কাছে? জিএম শাখা থেকে ওনার নামটা আমার মনে নাই, কিন্তু জিএম শাখার কর্মকর্তা একজন দিয়েছে। রাখেন, একটা নাম্বার তোমাকে কথা বলা দিব, হ্যাঁ তুমি কথা বলবা, যে বলবা কাজটা 5-এর নিচে করতে পারবো না। তো এতদিন আমরা নিজেদের টাকা দিয়ে করছি, তো এখন তো আর এটা সম্ভব হইতেছে না। তো এটা যদি এখন আপনাদের ঈদ থেকে কিছু দেন তাহলে এটা ভালো হয়। এমন অনৈতিক কর্মকাণ্ডের জন্য ন্যূনতম আফসোসও ছিল না তার। অনেকে তো অনেক দুর্নীতি করতেছে, কিন্তু সেই জায়গাটাতে আমি কখনোই যাই নাই। এবং আমি শুধুমাত্র চাইছি যে আহতরা, যদিও কারণ অনেক আহত আছে যারা সুস্থ, আমি বলছি যে ভাই আপনারা প্রয়োজনে যারা সুস্থ আছেন তারা একজন অসুস্থ আহতর পিছনে দাঁড়ান। জুলাই ফাউন্ডেশন বলছে বেশ কয়েকটি পরিবারের আবেদনের সাথে আফরিনের নাম আসায় বিষয়টি অনুসন্ধান করেন তারা। খোঁজ নেওয়ার চেষ্টা করে জানতে পারে যে উনি শুধু এই জায়গা না, উনি সাথে 7-8টা জায়গা থেকে উনি টাকা নেয়। ইভেন উনি শহীদ পরিবারের কাছ থেকেও টাকা নেয়। উনি সমাজসেবা থেকে যে গভর্নমেন্টের যে টাকাটা দেওয়া হচ্ছিল, ওখানে 20,000 টাকা পাইলে উনি সবাইকে বলতো যে 20,000 টাকা থেকে 10,000 টাকা দেন, যদি এই 10,000 টাকা এই মুহূর্তে না দেন পরবর্তী যে অনুদানটা আসবে ওটা আপনি পাবেন না। অভিযুক্ত আফরিনকে পুলিশে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শেষ পর্যন্ত নিজের দেয়া কথা রাখলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের জার্সিতে খেলার সবুজ সংকেত দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া অনেক দীর্ঘ হলেও জুন উইন্ডোর কথা মাথায় রেখেই দ্রুত সব কাজ শেষ করার আশ্বাস দিলেন বাফুফের এই শীর্ষকর্তা। বাংলাদেশের ফুটবল পাড়ায় উত্তাপ ছড়াচ্ছিল যে আলোচনা, যে গুঞ্জন, সেই স্বপ্ন রূপ নিল বাস্তবে। নিজের দেয়া কথা রেখেছেন সামিত সোম। হামজার পর লাল সবুজের জার্সিতে খেলতে সম্মতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী এই ফুটবলার। নিজের শেকড়ের টানে আর দেশের হয়ে খেলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সামিত সোম। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এবং আপনার মাধ্যমে আমি আমাদের সকল ফ্যান এবং সকল ফুটবল স্টেক হোল্ডার জানাতে চাই যে আজকে সমিত সোম কনফার্ম করেছে, আমার সাথে সরাসরি যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, যে উনি ইনশাল্লাহ ইচ্ছা পোষণ করেছে, উনি খেলতে চান। এখন উনি নিজেই বলেছেন যে ডিটেল আমার সাথে আলাপ করবে। তো আমরা হয়তো আজকে রাতে মোস্ট লাইকলি অথবা লেটেস্ট আগামীকাল একটা জুম মিটিং করব। বর্তমানে কানাডিয়ান টপ লিগে ব্যস্ত সময় পার করছেন সামিত। প্রিমিয়ার লিগের দল ক্যালিভারি এফসির হয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছেন এই মিডফিল্ডার। আগামী সপ্তাহে সামিতের জন্মসনদ পাওয়ার পরই শুরু হবে তার পাসপোর্টের কাজ। যেহেতু তিনি দুটি প্রীতি ম্যাচ খেলেছেন কানাডার জাতীয় দলের হয়ে, তাই কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলতে দরকার হবে ফিফা প্লেয়ার্স কমিটির ছাড়পত্র। যেহেতু পাসপোর্ট ও ছাড়পত্র পাওয়ার কাজটি দীর্ঘ সময়ের, তাই জুন উইন্ডোতে সামিতের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে প্রক্রিয়া অনেক লম্বা হলেও যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা সারার প্রচেষ্টা চালাচ্ছে বাফুফে। ফিফার ওখানে রেগুলেশনে কোনো অসুবিধা নাই, বাট ফিফার ওখানে প্রসেসটা কতদিন লাগে সেটা আমরা এটা তো আমাদের কন্ট্রোলে নাই। সেখানেও আমরা ডেফিনেটলি চাবো যে আমাদের সমাজের সভাপতি সেখানে তার সম্পর্ক খাটিয়ে যতটুকু এক্সপার্টাইট করতে পারে, বাট দ্যাট ইজ ম্যাক্সিমাম ইট ক্যান ডু। ওখানে আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না, ওখানে আমরা অনেক রিকোয়েস্ট করতে পারবো। সো উই উইল ট্রাই সবচেয়ে ফাস্ট থেকে কাজটা করার জন্য ইনশাআল্লাহ। আগামী জুনের 10 তারিখ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রক্রিয়া দ্রুত এগুলে সেই ম্যাচে হামজার পাশাপাশি সামিতের মতো তারকাকেও দেখা যাবে লাল সবুজের জার্সিতে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। ভারতের বিহার ও উত্তরপ্রদেশে ঝড় ও বজ্রপাতে 48 ঘন্টায় কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। বর্ষা মৌসুম শুরুর আগেই তীব্র ঝড়ের কবলে পড়েছে বিহার। 11 জেলায় মৃত্যু হয়েছে 82 জনের। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এর মধ্যে নিহতদের পরিবারকে 4 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এদিকে উত্তরপ্রদেশে প্রাণ গেছে 18 জনের। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে আগামী সোমবার পর্যন্ত তীব্র ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা কর্তৃপক্ষের। পশ্চিমবঙ্গের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে ঝড় বজ্রপাতে নেপালেও প্রাণ গেছে 8 জনের। এবার নিরাপত্তা জোন তৈরির নামে রাফা দখলের ঘোষণা দিল ইসরায়েল। এরই মধ্যে রাফা সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইডিএফ। বুলডোজার আর ট্যাঙ্ক নিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে সেসব এলাকার সব স্থাপনা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, ক্রমান্বয়ে দখল করা হবে গাজা। এর মধ্যে উপত্যকার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকাও দখলে নেওয়া হয়েছে বলে জানান ইসরায়েলি মন্ত্রী। একদিকে চলছে ইসরায়েলি স্থলবাহিনীর অভিযান, অন্যদিকে চলছে ট্যাঙ্ক আর বুলডোজারের তাণ্ডব। গাজার রাফা সীমান্তের দৃশ্য এটি।
গেল কয়েকদিন ধরেই চলছে রাফা জুড়ে ইসরায়েলি বাহিনীর এমন তাণ্ডব। লক্ষ্য নিরাপত্তা জোন তৈরি করা। এই অজুহাতে দখল করা হচ্ছে রাফার ভূখণ্ড। এরই মধ্যে মিশর সীমান্ত সংলগ্ন অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার কথা জানিয়েছে আইডিএফ। এই অবস্থায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা, ক্রমান্বয়ে দখল করা হবে গাজা। উপত্যকার পরিধি কমিয়ে আনার পরিকল্পনাও সফল হচ্ছে বলে দাবি তার। হামাস যতক্ষণ না আত্মসমর্পণ করবে ততক্ষণ আমাদের অভিযান চলবেই। এরই মধ্যে আমরা সন্ত্রাসীদের কোণঠাসা করতে সক্ষম হয়েছি। গাজার বেশ কিছু এলাকারও নিয়ন্ত্রণ নিতে পেরেছি। আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা আর সমালোচনা উপেক্ষা করেই গেল মাসে গাজায় স্থল অভিযানের পরিধি বৃদ্ধি করে ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এ ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।